আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। আজকে দেখলাম এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম তিনি একটি প্রতিক্রিয়া জানিয়েছেন শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ব্যাপারে। তিনি বলেছেন, বাংলাদেশ এবং ভারত এই দুই দেশের পারস্পরিক সমঝোতা ব্যতীত শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের আইনি কোনো সুযোগ নেই। আমি আইনের লোক নই, তাই লন্ডনের একজন প্রথিতযশা ব্যারিস্টারের কাছ থেকে আমি এই বিষয়ে মতামত জানতে চেয়েছিলাম। দীর্ঘ আইন প্র্যাকটিস করা এই ব্যারিস্টার আমাকে জানিয়েছেন যে আইনের ABCD সম্পর্কে যার ন্যূনতম ধারণা আছে সে এই কথা বলতে পারে না। আইনের কোনো ধারায় শেখ হাসিনার এই প্রত্যাবর্তন বন্ধ করা যায় না। শেখ হাসিনা ফিরতে চাইলে ফিরবেন, কিন্তু দুই দেশের পারস্পরিক সমঝোতা প্রয়োজন। এটা একদম বলতে গেলে যে একটা রাবিশ কথা। এবং চিফ প্রসিকিউটরের আইনি দক্ষতা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। আমরা জানি যে তিনি বিএনপি পন্থী একজন আইনজীবী, সেই হিসেবে কোনো সমস্যা নাই, কিন্তু তার দক্ষতা প্রশ্নবিদ্ধ আগেও হয়েছে, আবার নতুন করে তার এই স্টেটমেন্টে প্রশ্নবিদ্ধ হলো। এটা যদি সরকারের বক্তব্য হয় তাহলে আমি যে কথা গতকাল বলেছি যে সরকার কি ভয় পাচ্ছেন? সরকারের পক্ষে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেন তাদের কথাবার্তাও কিন্তু সেই ভীতিটা খুব স্পষ্ট হয়ে উঠছে। শেখ হাসিনা ফিরবেন, শেখ হাসিনা আইনিভাবে মোকাবেলা করবেন তার বিরুদ্ধে চলমান মামলাগুলো বা তার বিরুদ্ধে যে শাস্তি ঘোষিত হয়েছে। শেখ হাসিনা যখন দৃঢ়ভাবে এই কথা বলছেন তখন সরকারের ভেতরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এদিকে সীমান্ত কিন্তু এখনো অস্থির। আজও নাইক্ষণছড়িতে মুহুর্মুহু ড্রোন অ্যাটাক করেছে মিয়ানমারের জান্তা সরকার, এবং আজও আরাকান আর্মির অনেকেই আহত হয়েছেন। তাদের মধ্যে 2 বা 3 জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অর্থাৎ আমাদের পাহাড় এখন চরমভাবে অস্থির। এটা কতদূর গড়াবে সেটা আমাদের দেখতে হবে। কাল বলেছিলাম আমি দিল্লি এসেছি, আমি আজকে রাতেই কলকাতা যাব। আজ সারাদিন আমি ব্যস্ত ছিলাম। অনেকেই দিল্লি আসবো শুনে বলেছিলেন আমি যেন পারলে নেত্রীর সাথে দেখা করে আসি। আজ দেখা হয়েছে, 4.5 ঘন্টা আমরা তার সাথে সময় কাটিয়েছি। তিনি কেমন আছেন আমাদের সাক্ষাৎ নিয়ে আমি পরে কথা বলবো। আমার খুব তাড়া আছে, আমাকে বিমানবন্দরে যেতে হবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কি ফিরবেন না এটা নিয়ে গত 2 দিন ধরে গোটা বাংলাদেশ সরগরম। ইউটিউব, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া একদম গরমাগরম তর্ক বিতর্ক। এবং যারা শেখ হাসিনার দেশ থেকে আনন্দিত ছিলেন, জুলাই আগস্টে যাদের একটি ভূমিকা ছিল, তাদের প্রায় সকলকে আমি দেখছি না আমিনার মা এ কথা আমি বিশ্বাস করি না বলে বারবার চেষ্টা করছেন বোঝাতে যে শেখ হাসিনা ফিরবেন না। শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না এটা আসলে সময়ই বলে দেবে। কিন্তু শেখ হাসিনার ফেরা না ফেরার সাথে আওয়ামী লীগের রাজনীতির আসলে খুব একটা যে ইতর বিশেষ হবে তা কিন্তু নয়। আওয়ামী লীগকে তার রাজনীতিতে ফিরতে হবে। আমি ভাবছিলাম মাত্র কয়েকদিন আগের ঘটনা, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে তারা দীর্ঘদিন ক্ষমতা ছিলেন, প্রায় সমসাময়িক। শেখ হাসিনার পরে উনি 2011 সালে ক্ষমতায় এসেছিলেন, নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করেছেন এবং তার বিরুদ্ধে কোনো ধরনের অভ্যুত্থান বা কোনো ধরনের মিছিল মিটিং সংগ্রাম যুদ্ধের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়নি। নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তিনি গিয়েছেন, 80টা সিট পেয়েছেন। তারপরেও নির্বাচনের 80 ঘন্টা পার হওয়ার আগে তার দল ভুজবাজির মতো প্রায় উবে গিয়েছে। অধিকাংশ দলের লোকজন
পালিয়ে গিয়েছে, পালিয়ে যান নাই, মানে দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, এমপিরা আলাদা গ্রুপ তৈরি করে ফেলেছেন। তার সাথে যে নায়ক নায়িকারা ছিলেন, মানে মমতা ব্যানার্জির এই অভ্যাস আওয়ামী লীগেরও আছে এখানে, সেই নায়ক নায়িকারা দল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছেন। এই তুলনায় আওয়ামী লীগ ভালো আছে, মানে আওয়ামী লীগের একেবারেই যারা নায়ক নায়িকা ছিলেন, নায়িকা বাঁধন ছাড়া বাকি কেউই এখন পর্যন্ত প্রকাশ্যে দল ত্যাগ করেন নাই। নায়ক ফেরদৌস আমাদের ঢাকার ধানমন্ডির এমপি সাহেবকে অবশ্য খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং আর অনেকে খুঁজে পাওয়া না যেতে পারে, কিন্তু এখনো তারা বলেন নাই যে আমরা এখন বিএনপিতে বা জামাতে যোগ দিলাম। ওই পরিমাণ গুপ্ত আওয়ামী লীগের ভিতরে ছিল না। সুতরাং দেখা যাচ্ছে দল হিসাবে তাদের স্ট্রাকচারটা বেটার পজিশনে আছে, তাদের সাংগঠনিক শক্তিটা অনেক বেশি ভালো অবস্থা আছে। এত কিছু পরে জুলাই আগস্টের এত যুদ্ধ জিজ্ঞাসা এবং একটা বিরাট রাজনৈতিক পট পরিবর্তনের পরেও তারা বেশ ভালোভাবে টিকে আছেন। আওয়ামী লীগের কেন্দ্র থেকে শুরু করে একেবারেই তৃণমূলের গ্রামের ওয়ার্ড পর্যায়ের যে নেতাটা কর্মীটা, তাকেও কিন্তু দল ছাড়তে দেখা যায় নাই। গুপ্তদের কথা আলাদা, তারা তো আসলে দলে ছিলই না, তারা তাদের মতো করে আগে থেকে চলে গিয়েছেন। যাই হোক, সুতরাং আওয়ামী লীগ এই দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থেকেই যাচ্ছে। আপনারা দেখবেন এখন কিন্তু সরকারে বিএনপি এবং বিরোধী দলে জামাত, কিন্তু জামাতকে নিয়ে কোনো আলোচনা নাই। বিরোধী দল বলতে এখনো আওয়ামী লীগ, যারা আসলে কোনোভাবেই তাদের অফিসিয়ালি কার্যক্রম নিষিদ্ধ, আইন করে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, তাদের কোনো ধরনের বৈধ রাজনৈতিক কর্মতৎপরতা নেই, মিডিয়া তাদের জন্য ব্লক করে দেওয়া হয়েছে, কিন্তু সবকিছুর পরেও আওয়ামী লীগ এখনো বিরোধী দল হিসেবে টিকে আছে বা প্রবল বিক্রমে রাজনৈতিক পরিবেশকে নিয়ন্ত্রণ করছে। যারা আওয়ামী লীগের পক্ষে আছেন এবং যারা আওয়ামী লীগের বিপক্ষে আছেন, সকলেই আওয়ামী লীগ নিয়েই কথা বলছেন। এর মানে হচ্ছে এই দলটাকে চাইলেই এই মুহূর্তে মুছে দেওয়া যাচ্ছে না। সুতরাং আসুন আজকে আমরা দেখি যে যদি শেখ হাসিনা আসেন, অপ্রস্তুত আওয়ামী লীগ, বা যদি শেখ হাসিনা নাও আসেন তারপরে অপ্রস্তুত আওয়ামী লীগ এইভাবে রাজনীতিতে জনমানুষের মুখে, আমার আপনার মুখে, ফেসবুকের টকশোতে এবং ইউটিউবের প্যাচালে এবং কতদিন কিভাবে টিকে থাকবে। এভাবে একটা রাজনৈতিক দল আসলে দীর্ঘদিন টিকে থাকতে পারে না। রাজনীতিতে আপনাকে সবসময় প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং আপনাকে লিডারশিপের জায়গাটা নিতে হবে। কেউ একজন কিছু একটা করে দিবে, আমি ধরি মাছ না ছুঁই পানি, কিছুই করব না, এইভাবে আসলে রাজনীতিতে প্রোঅ্যাক্টিভ ডিসিশন না নিলে টিকে থাকা যাবে না। এই মুহূর্তে আসলে সেক্ষেত্রে আওয়ামী লীগের কি করা উচিত সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। আমি এখানে 5টা পয়েন্ট নোট করেছি। আপনাদের কাছে যদি মনে হয় এই 5টার সাথে আপনারা দ্বিমত থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি আরো কিছু যোগ করার থাকে সেটা কমেন্টে জানাবেন, আমরা পরবর্তীতে হয়তো সেগুলো নিয়ে আলাপ করব। নাম্বার 1, জুলাই। আওয়ামী লীগকে জুলাই ডিল না করে রাজনীতি করা আর সম্ভব হবে না, এটা হচ্ছে বাস্তবতা। জুলাই কিভাবে ডিল হবে? জুলাইতে আসলে আওয়ামী লীগের দায়ভার কতটুকু সেটা তাকে নির্ধারণ করতে হবে, এবং আওয়ামী লীগের একটা অফিসিয়াল বক্তব্য দরকার। অনেকে বলে থাকেন আওয়ামী লীগ ক্ষমা চায় না, আওয়ামী লীগ ক্ষমা চাইবে। রাজনৈতিক বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ এটার জন্য কোনো ধরনের দায় দায়িত্ব বা ক্ষমা হয়তো চাইবে না, কিন্তু আওয়ামী লীগকে বলতে হবে আসলে কি ঘটেছিল। তারা যদি ষড়যন্ত্রের শিকার হয়ে থাকেন, কিভাবে ষড়যন্ত্র হয়েছিল, কি হয়েছিল সেটা তাদেরকে বলতে হবে। কিভাবে এটা করা যায়? যেমন ধরুন, জুলাইয়ে জাতিসংঘের একটা রিপোর্টে বলা হয়েছে প্রায় 1,500 লোক মারা গিয়েছেন, 1400 থেকে 1400 বোধ বলেছেন, বা 1500 লোক মারা গেছেন। এর বিপরীতে যারা আওয়ামী লীগ সমর্থক বা আরো অন্যান্যরা বলেন না না না, সরকারি হিসাবে মাত্র 865 জন লোক মারা গিয়েছে। ভাই, এখানে সংখ্যাটা ম্যাটার করে না। আপনি 1,500 লোক মারা যান বা 865 জন লোক মারা যান, এইটার জবাবদিহিতা আওয়ামী লীগ তখন সরকারে ছিল, তাদেরকে বলতে হবে কোন প্রেক্ষাপটের কারণে এই লোকগুলা মারা গিয়েছেন। 865 জন অনেক বড় সংখ্যক মানুষ। আমার কথা হচ্ছে, যদি 8 জন মানুষও সরকার থাকা অবস্থায় প্রাণ হারান, এর দায় দায়িত্ব কারা নিবে, কি কারণে ঘটেছে, এই জিনিসটা পরিষ্কার একটা বয়ান আওয়ামী লীগের পক্ষ থেকে থাকতে হবে। অনেকগুলো মৃত্যু যাদেরকে জুলাই শহীদ বলা হয়, তাদের ব্যাপারে কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ। প্রথম কথা হচ্ছে 5 আগস্ট সরকার পতনের পর, সেটা যদি আমরা বলি, ধরেন দুপুর 12টার পরে যে হত্যাগুলো হয়েছে, যে মারাগুলো দিয়েছেন, যে জাতিসংঘে যে 1400 বলছেন, 800 বা 900 পরেও যদি ধরি, বাকি 500-600 লোক, এদেরকে কারা হত্যা করেছেন? এরা কি আগে আহত ছিলেন, পরবর্তীতে মারা গিয়েছেন, নাকি পরবর্তীতে তারা মারা গিয়েছেন? ধরে ধরে এই প্রতিটি সংখ্যাকে নিয়ে আসলে আওয়ামী লীগের একটা গবেষণা থাকা উচিত, এবং এই গবেষণাটা সুস্পষ্ট হওয়া উচিত। আমি একটা উদাহরণ দিতে পারি। যেমন ধরেন, মিরপুরে মারা গিয়েছেন একজন তরুণী, তানহা নাম। তিনি কিন্তু 5 আগস্ট
আনন্দ সরকার পতনের পর আনন্দে গিয়েছেন, গণভবনে গিয়েছেন, গণভবন থেকে হেঁটে হেঁটে বাড়ি ফিরেছেন, মিরপুরে ফিরেছেন সন্ধ্যা 7টায়। সন্ধ্যা 7:30টার সময় যখন তিনি জানালার পাশে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলেন, মানে বাসায় ফিরেছেন সারাদিনের ক্লান্ত শ্রান্তর পরে, তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। এই মৃত্যুর দায়ভার কে নেবে? কারণ আওয়ামী লীগ তো সকাল থেকে নাই, এবং পুলিশ, আমরা ধরে নিচ্ছি পুলিশ হত্যা করেছে। পুলিশের লোকজন একেবারে কেন্দ্রীয় যারা ছিল, এরা হেলিকপ্টারে পালিয়ে গিয়ে সেনানিবাসে আশ্রয় নিয়েছে। আমরা জানি অনেকেই পালিয়ে চলে গিয়েছে। এই জায়গায় থানাগুলো আক্রান্ত, পুলিশরা নিজেদের যান বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় থানায় তাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে, যারা পারছে তারা পালিয়ে যাচ্ছে। এই অবস্থায় পুলিশ নিশ্চয় সন্ধ্যা 7টা পর্যন্ত বন্দুক নিয়ে বসে নাই যে জানালা ধরে ধরে গুলি করবে। এই হত্যাগুলো কেন হয়েছিল, কারা করেছিল? সাভারের যে ঘটনাটা খুবই বিভৎস একটা ঘটনা, আমরা সকলেই জানি, যেখানে লাশ পুড়িয়ে ফেলা হয়েছিল পুলিশের গাড়িতে অসংখ্য, এবং এটা ব্যাপক আলোচিত। এই ঘটনাটা ঘটেছিল কিন্তু ক্ষমতায় থেকে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে। কেন তখন লাশ পোড়ানো হয়েছিল, এরা কি কারণে গিয়েছিলেন, থানা আক্রমণ করতে গিয়েছিলেন কিনা না, এই যে স্পেসিফিক ঘটনাগুলো, এই যে 1400 লোক হত্যার কথা বলা হয়, এখানে কি এসআই সন্তোষ আছেন, যার কথা হবিগঞ্জের ছাত্রনেতা মাহাদি গর্ব করে বলেছেন আমরা তো এদেরকে পুড়িয়েছি? এইভাবে ধরে ধরে একটা একটা করে হত্যার এক একজন নিহত মানুষের কেসগুলো স্টাডি করতে হবে, এবং এটা একটা সুস্পষ্ট স্পেসিফিক রিপোর্ট, আওয়ামী লীগের একটা বয়ান অবশ্যই অবশ্যই জনসাধারণের সামনে থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে কিন্তু এই সকল মৃত্যুর দায়ভার নিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করতে হবে, এবং এত মৃত্যুর দায়ভার নিয়ে আওয়ামী লীগের পক্ষে রাজনীতি করা সম্ভব হবে না। কোন কারণে, কোন স্পেসিফিক কারণে কোন ঘটনাটা ঘটেছে, এইটা অবশ্যই গবেষণার মাধ্যমে বের করতে হবে। এখন অনেকেই বলবেন যে ভাই, আমরা তো সকলে আওয়ামী লীগের লোকজন জেলের মধ্যে পলাতক, বাড়ি ঘরে গেলে নিজেই পিটা খেয়ে মারা যাচ্ছি, আমরা এই গবেষণা কখন করব, কিভাবে করব? অবশ্যই এইটা দলীয়ভাবে আওয়ামী লীগ করলে হবে না, এবং এটা গ্রহণযোগ্য হবে না। এই ক্ষেত্রে অবশ্যই একটা তৃতীয় পক্ষ নিতে হবে। এবং আমার ভাই, আওয়ামী লীগ আপনাদের সম্পর্কে বলা হয় অনেক টাকা পয়সা আপনারা কামিয়েছেন গত 16-17 বছর। যাই হোক, এই একটা আন্তর্জাতিক গবেষণা সংস্থার দরকার। খুব ভালো হয় যদি সাদা চামড়া হয়, বিদেশ থেকে পাঠানো হয়, নিরপেক্ষ এবং ইন্টারন্যাশনাল রেপুটেড একটা গবেষণা সংস্থা যাবে, এবং তারা গবেষণা করে বলবে যে এই ঘটেছিল। এর বাইরে আমাদেরকে জানার দরকার জুলাই থেকে আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের যে রাজনৈতিক ভুলগুলো হয়েছিল, এইগুলোর পিছনে কারা ছিল। কারা মনে করেন যে মানুষ যখন রাস্তা মারা যাচ্ছে তখন শেখ হাসিনাকে নিয়ে গিয়েছে মেট্রো রেলের পোড়া টেবিল দেখানোর জন্য? কারা এবং কেন ভিটিভি ভবনে আগুন লেগেছে বলে ওইখানে নিয়ে শ্রমিক এসারদেরকে দাঁড় করিয়ে কান্নাকাটি করাচ্ছিল? কারা ধরেন ওই সময়কার যে শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে বক্তব্য ছিল, সেই বক্তব্যটা কে লিখে দিয়েছিল, কারা ড্রাফট করেছিল, এবং কেন সেটা যথেষ্ট পরিমাণ মানুষের যেটা শোনার আকাঙ্ক্ষা ছিল সেটার মধ্যে ছিল না? এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল। সুতরাং এই দায় দায়িত্ব কতটুকু আওয়ামী লীগের, কতটুকু বহিঃশক্তির, কতটুকু ষড়যন্ত্র, কি কি ষড়যন্ত্র হয়েছিল, আমি নিশ্চিত শেখ হাসিনা এগুলো জানেন। আন্তর্জাতিক ষড়যন্ত্র কোন কোন পর্যায়ে হয়েছিল, কারা তাকে কি বলেছিল, কোন দূতাবাসগুলো থেকে, কোন গোয়েন্দা সংস্থাগুলো থেকে কোন রিপোর্ট তারা পেয়েছিলেন, কিভাবে বিভ্রান্ত হয়েছিলেন, কতটুকু সিদ্ধান্ত তাকে নিতে হয়েছিল, কিভাবে নিতে হয়েছিল, পুরো জিনিসটা যতক্ষণ পর্যন্ত ডকুমেন্টেড না হবে, যতক্ষণ পর্যন্ত একটা দলিলবদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত এই জবাবদিহিতার দায়ের অংশটুকু আওয়ামী লীগ এড়াতে পারে না। এখন আসুন আমাদের দ্বিতীয় পয়েন্টে আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগের উচিত মিডিয়া স্ট্র্যাটেজি ঠিক করা। এটা খুবই উদ্ভট এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ খুব র্যান্ডম কি যেন মিডিয়া করে থাকে। প্রথম কথা হচ্ছে তাদেরকে দেশের মিডিয়ায় ব্লক করা হয়েছে, অবভিয়াস। এই জিনিসটা এর আগেও করা হয়েছিল, তারেক রহমানের বক্তব্য প্রচারও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু আজকালকার যুগে আসলে বিধিবদ্ধ মিডিয়া ব্লক করে দিয়ে কারো বক্তব্য বা কারো কথাবার্তা প্রকাশ এবং প্রচার করা ইন্টারনেটের যুগে আসলে অসম্ভব একটা বিষয়। সেক্ষেত্রে আওয়ামী লীগ কোনো ধরনের একটা কেন্দ্রীয় মিডিয়া সেট আপ তৈরি করতে হবে। আন্তর্জাতিক মিডিয়া তারা কিভাবে ডিল করবে সেটা তাদেরকে ঠিক করতে হবে, স্থানীয় মিডিয়া তারা কিভাবে ডিল করবেন সেটা তাদেরকে ঠিক করতে হবে, সোশ্যাল মিডিয়া তারা কি করবেন সেটা ঠিক করতে হবে। খুবই উদ্ভট কাহিনী আমি দেখি। যেমন ধরেন, মানে কারো প্রতি ডিসরেসপেক্ট প্রকাশ করছি না, যেমন ধরেন আওয়ামী লীগের একটা ফেসবুক পেজ আছে, এখানে প্রায় দেখি লাইভ হয়। যারা লাইভ করেন তারা হয়তো দলীয় কর্মী, তারা হয়তো এই ক্রাইসিস মুহূর্তে এসে চেষ্টা করছেন দলকে সার্ভ করতে। আমি তাদের উদ্যোগকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু মনে রাখতে হবে একটা বড় রাজনৈতিক দলকে এগুলো প্রফেশনালি হ্যান্ডেল করতে হয়। আওয়ামী লীগের উচিত হবে প্রফেশনাল সাংবাদিক, প্রফেশনাল জার্নালিস্ট, প্রফেশনাল সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, যারা
এই কাজগুলো করে থাকেন অভ্যস্ত, তাদেরকে দিয়ে করা। আদারওয়াইজ র্যান্ডম দুইটা লোককে বসিয়ে তৃতীয় একজন লোক বসে কি যেন প্রশ্ন করে, কি করে না করে, দর্শকরা আসলে এটা দেখে না। কি বক্তব্য যাবে, কিভাবে যাবে, কোন ইস্যুতে বক্তব্য যাবে, এই জিনিসগুলো পরিষ্কার নয়, এই জিনিসগুলো অ্যালাইন না। এই জিনিসগুলো অ্যালাইন করা খুব জরুরি, কারণ এটা ছাড়া হবে না। আওয়ামী লীগের উচিত হচ্ছে তাদের যারা মিডিয়া পুল ছিলেন, যারা একসময় দোসর সাংবাদিক ছিলেন, তাদের সাহায্য নেওয়া, তাদেরকে এখানে ডেকে আনা। কেন ভাই, প্রায় আমি তো শুনেছি 200-250 সাংবাদিককে তখন পূর্বাচলে আপনারা প্লট দিয়েছেন। এদেরকে ডাকেন, তারা এই ক্রাইসিসের সময় এসে সার্ভ করুক, এবং তারা যদি সার্ভ না করে তাদের নাম ঘোষণা করে দেন আপনারা। তারা কে কি সুবিধা নিয়েছে আমি তো অনেককে জানি, অনেক সাংবাদিকরা জানি। শেখ হাসিনা মাথায় বা পিঠ চাপড়ে দিচ্ছেন, এই ছবি ফেসবুকে দিয়ে ব্যবসা করেছেন, সচিবালয়ে দালালি করেছেন, এবং জুলাইয়ের সময় ঠিকই সপরিবারে রং বদল করে শেখ হাসিনা খারাপ, আওয়ামী লীগের ফাঁসি চাই ইত্যাদি ইত্যাদি শুরু করে দিয়েছেন। এদের নাম তালিকা দেন, এরা তো ব্যাপক হারে আপনাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছেন। এখন আগে পিঠে খাইছে, এখন পেটে খাইছে, এখন ধরেন পিঠ দিয়ে বয়ে দিয়ে কেনা। আর এরা যদি না দেয় কোনো সমস্যা নেই, আপনারা একেবারে প্রফেশনাল এজেন্সি দরকার হলে হায়ার করেন, এক্সপার্ট হায়ার করেন, করে মিডিয়াটাকে আপনারা একটা সিস্টেমে নিয়ে আসেন। আপনাদের একটা কেন্দ্রীয় মিডিয়া সেল থাকা দরকার, একজন প্রফেশনাল সম্পাদক থাকা দরকার, তার মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়া ইউনিট আলাদা থাকবে, মেইন স্ট্রিম মিডিয়া ইউনিট আলাদা থাকবে, আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর সাথে কারা যোগাযোগ করবেন তারা আলাদা থাকবেন, এবং তারা প্রতিনিয়ত আপনারা পরিকল্পনা করবেন কোন মেসেজটা কিভাবে যাবে। এইটা যদি না করেন, বিশৃঙ্খল এবং বিচ্ছিন্নভাবে যদি আপনারা করতে থাকেন, আপনাদের বক্তব্য আসলে দেশ এবং বিদেশের কারো কাছে পৌঁছাবে না। পৌঁছালে এটা খুব কনফিউজড অবস্থায় পৌঁছাবে, এবং এটার আসলে কোনো সারবত্তা থাকবে না। শুধু টিকে থাকার জন্য টিকে থাকার, ডেইলি সকালে উঠে একটা কিছু করা, সেটা আসলে একটা বড় রাজনৈতিক দল বা একটা সংস্থার জন্য কোনোভাবেই ফলদায়ক না। এটা থেকে কোনো ইম্প্যাক্ট তৈরি হয় না। তৃতীয় খুবই জরুরি বিষয় হচ্ছে আপনারা জেনজিদেরকে কিভাবে ডিল করবেন। এটা আপনাদেরকে মনে রাখতে হবে, যেভাবেই দেখেন না কেন, আন্দোলনে যারা মারা গিয়েছেন তাদের বড় সংখ্যক জেনজি, আন্দোলন যারা পরিচালনা করেছেন বলতে আমি বলছি না যে যারা ওই ডিজিএফ এর গাড়িতে গিয়ে হাসনা সার্জিস ঘোরাঘুরি করে পরিচালনা করেছে, ওই পরিচালনা, ওইটা মূলত ছাত্র শিবির করেছে এদের মুখ সামনে রেখে, এটা আমরা সকলেই জানি। কিন্তু সাধারণ ছাত্রছাত্রী, তরুণ তরুণী যারা নেমেছিলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ছাত্রছাত্রী যারা একেবারেই সাধারণভাবে নেমেছিলেন, তাদের সাথে আপনাদের যোগসূত্র সম্পর্ক কিভাবে পুনঃস্থাপন তৈরি করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, যখন জুলাই আগস্টে একেবারে আন্দোলন শুরু হয়, তখন আমি ফেসবুকে বলেছিলাম যে গোটা একটা প্রজন্মকে চ্যালেঞ্জ করে আপনারা রাজনীতি করতে পারবেন না। এই যে পরবর্তীতে যে কাহিনীটা ঘটেছে, এই প্রজন্ম মনে করছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা বিজয়ী হয়েছেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতিটা তারা ধারণ করে থাকে। এটা কিন্তু একটা বড় স্পিরিটের বিষয়। ধরেন আমরা যারা এরশাদ বিরোধী আন্দোলনে ছিলাম, আমি যদি সেই সময়টা বলি, আমরা কিন্তু এর পরবর্তীতে আর এরশাদের প্রতি কোনো ধরনের মমত্ব দেখাই নাই। আজকে এতদিন পরে যদি বলেন, আমি ভেবে দেখি যে এরশাদের ক্ষমতা কিন্তু আসলে এত খুব একটা খারাপ ছিল না, তুলনা যদি করি অন্যদের সাথে, বেচারার এমন মহা কিছু ছিল না। কিন্তু ওই জেনারেশনের সাথে এরশাদের যে গ্যাপটা তৈরি হয়েছিল, সেটা কিন্তু এখনো রয়ে গেছে। সেম ঘটনা হবে জেনজির সাথে আওয়ামী লীগের, এবং সেটা আওয়ামী লীগ যদি তার মতো করে ডিল না করতে পারে, সম্পর্ক পুনঃস্থাপন না করতে পারে, এটা করার অনেক পথ আছে, বুদ্ধি আছে, কৌশল আছে, সেগুলা সকলেই জানেন। আমি জানি না আওয়ামী লীগ জানে কিনা না, বাট এগুলোকে প্রয়োগ করে এই জেনারেশনের মধ্যে তাদের বক্তব্যটা তুলে ধরার বিষয় আছে। পরবর্তী জেনারেশন হচ্ছে জেনারেশন আলফা। জেনারেশন আলফাকে এখন থেকেই সে বক্তব্যটা দিতে হবে, কারণ তারা যখন প্রাপ্তবয়স্ক হবেন, তারা যাতে পুরো রাজনৈতিক পরিস্থিতিটা বুঝে তারপরে তাদের মতো করে একটা সিদ্ধান্ত নিতে পারেন। নাম্বার 4, রাজনীতি। আওয়ামী লীগের রাজনৈতিক অবজেক্টিভ আগামী 5 বছর কি হবে, তারা কি হলে কি হতে পারে, তাদেরকে যদি আইনের মাধ্যমে পুরোপুরি ব্যান করে দেওয়া হয়, তাহলে তারা কি করবেন, এই জিনিসটা তাদেরকে বুঝতে হবে। তারা কেউ ভিন্ন নামে আসবেন নাকি তারা ব্যান হিসাবেই থাকবেন। আমি ওই যে মাঝখানে কয়েকদিন আগে একটা আলোচনায় বলছিলাম যে আমরা দেখেছি এই ঘটনাগুলো আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে ঘটেছে, যেখানে মূল দলটা যখন ব্যান ছিল, দীর্ঘদিন ধরে ব্লক ছিল, তখন তারা বিভিন্নভাবে পলিটিক্যাল অ্যাক্টিভিটিসটা ভিন্ন নামে ভিন্ন কৌশলে অপারেট করে সংগঠনকে জায়গায় রেখেছেন, চাঙ্গায় রেখেছেন, চালু রেখেছেন। এই জায়গাগুলোতে আওয়ামী লীগ কি ভাবছে, তাদেরকে ঠিক করতে হবে। নাম্বার 2 হচ্ছে যে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ কারা। এখন পর্যন্ত আমি দেখি যারাই আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন জায়গায় কথাটা তো বলেন, যারা নেতারা আছেন, তারা সকলেই ইউনূস খারাপ, ইউনূস খারাপ, ইউনূস খারাপ বলতে থাকেন। ইউনূস খারাপ, ইউনূস সম্পর্কে জাতির মোহভঙ্গ ঘটে গেছে, ডিল ফাইনাল, ডান। ইউনূস একজন বাটপার ছিল, একজন জোচ্চোর ছিল, এটা এখন নতুন করে বারবার বলার কিছু নেই। ইউনূস পর্ব এই জাতি হজম করে ফেলেছে, এবং হজম করে ফেলেছে বলেই ইউনূসের 5 বছর থাকার স্বপ্নটা
থাকে নাই, মানে লোকজন নির্বাচন কবে দিবা বলে অনেকটা গায়ের জোরে নির্বাচন নিয়ে এসেছে। এবং নুরুল কবিরের ভাষায়, ভাই তোরা যা, নাকে চেপে হলেও বিএনপিকে ভোট দিয়ে একটা পলিটিক্যাল সরকারের দিকে দেশকে নিয়ে এসেছে। সুতরাং ইউনূসকে টার্গেট করে এখনো হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা ঘটানোর কিছু নেই। একত্রে কি হচ্ছে, এই মুহূর্তে হচ্ছে সরকারে বিএনপি আছেন, জামাত আছে। জামাতে যদিও আপনারা অনেকেই বলেন সরকারের অংশ না, বাট আমিও জানি, আপনিও জানেন, সকলেই জানে আসলে কি ঘটনা। যাই হোক, সেক্ষেত্রে মানে আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে বিএনপির সাথে তারা কি ডিল করবে। বিএনপি মাত্র সরকারে এসেছে, তাদেরকে কি সময় দেওয়া হবে, তাদেরকে কি সহযোগিতা করা হবে, নাকি তাদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ, তাদের যে কোনো কাজকে চ্যালেঞ্জ করা হবে, কতটুকু যাবে। বাট এটা মনে রাখতে হবে যে রাজনীতিতে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করছে বিএনপি সরকার হিসাবে, এবং সুতরাং আওয়ামী লীগকে ইউনূস পর্ব, ইউনূসের দুঃস্বপ্ন ভুলে গিয়ে বর্তমানে ফিরে আসতে হবে এবং বর্তমানে রাজনীতিগুলোকে ডিল করতে হবে। এর মধ্যে আবার অনেকগুলো আছে মাইনকা চিপা, যেমন ধরেন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হয়েছে, এই চুক্তিটাকে আওয়ামী লীগ এন্ডোর্স করবে, প্রতিরোধ করবে, প্রতিহত করবে, এবং এই ধরনের বিভিন্ন যে ব্যাপারগুলো আছে সেন্সিটিভ এবং স্পর্শকাতর, এগুলোতে আওয়ামী লীগের বক্তব্য কি হবে, কি আদৌ কি এড়িয়ে যাবে, চুপ থাকবে, এই জিনিসগুলো ঠিক করতে হবে। বাট রাজনীতি যেটাই করতে হবে সেটা বিএনপি এবং জামাতের সাথে এখনকার সময়ে মিলিয়ে তাকে রাজনীতিটা নির্ধারণ করতে হবে। আমার পঞ্চম এবং এই পর্বের শেষ জিনিসটা আমি যেটা মনে করি যে আওয়ামী লীগের করা উচিত, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আমরা জানি যে আগামী 2-1 মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে, এবং এই বছর ডিসেম্বরের মধ্যেই সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, হয়তো উপজেলা নির্বাচনও, এটা পরিষ্কার না আমি, কিন্তু এই নির্বাচনগুলো হয়ে যাবে। এই নির্বাচনগুলো নির্দলীয়ভাবে হবে। গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে না, যদিও তারা বলছে কেন আমাদেরকে নিতে দেওয়া হয় নাই। আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ সেই মুহূর্তে সংসদ নির্বাচন পরিচালনা করার মতো অবস্থায় ছিল না। তাদের নেতারা প্রায় 1.5 শতাধিক এমপি, সাবেক এমপিরা জেলে, কারাগারে, বাকিরা বাইরে, কর্মীরা আহত নিহত এবং মামলায় জর্জরিত, অধিকাংশই কারাগারে। সেটা বাস্তবতা ছিল না। এখনো সেই বাস্তবতাই বহাল, কিন্তু সুবিধাটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন দলীয় ব্যানারে হতো, দলীয় মার্কায় হতো, এবং নৌকা মার্কা ছাড়া সেখানে আসলে আওয়ামী লীগের অংশগ্রহণ করে খুব একটা ফল হয়তো আওয়ামী লীগ আশা করছিল না। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন যেহেতু নির্দলীয়ভাবে হবে, আওয়ামী লীগের উচিত হবে, আমি মনে করি, তাদের জনপ্রিয়তা এখন এই স্থানীয় সরকার নির্বাচনগুলোতে টেস্ট করা, এবং সেটা করার জন্য তাদের উচিত স্থানীয়ভাবে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আছেন, যারা হয়তো আওয়ামী লীগের রাজনীতিতে পদ পদবিতে নাই, কিন্তু যাদের সামাজিক এবং সাংস্কৃতিক গ্রহণযোগ্যতা আছে, আর্থিক একটা অবস্থা আছে মিনিমাম নির্বাচন করার, তাদেরকে গুছিয়ে তোলা, তাদেরকে সমর্থন দিয়ে এবং তাদেরকে টেস্ট করা। এবং এটা যদি সারা বাংলাদেশে সম্ভব না হয়, যেসব জায়গায় আওয়ামী লীগের সেই সাংগঠনিক জোর আছে বা জনপ্রিয়তা আছে, এইসব জায়গায় টেস্ট করার প্রয়োজন আছে। কারণ মানুষ আওয়ামী লীগকে নিয়ে কি ভাবছে সেটা মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে এবং সেটা পরীক্ষা করতে হবে। সেটা আভ্যন্তরীণ জরিপের মাধ্যমে করতে হতে পারে এবং অন্যান্যভাবে, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে নির্বাচনে এই জিনিসটা করা উচিত। এবং এই জন্য আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনটাকে নিয়ে সিরিয়াসলি গুরুত্ব দেওয়া উচিত এবং তাদের উচিত নির্বাচনী রাজনীতিতে ফেরত আসার চেষ্টা করা। প্রিয় দর্শক, আজকের আলাপ এখানেই শেষ করছি। আমি জানি যে আপনাদের অনেকেরই এটা নিয়ে অনেক ধরনের মত, দ্বিমত এবং বিকল্প ভাবনা থাকবে। যদি দয়া করে কমেন্টের বক্সে জানান, তাহলে আমরা আলাপ করতে সুবিধা হয়। এবং অনেকেই জিজ্ঞেস করেছেন, ভাই আপনার ফেসবুক অ্যাকাউন্ট কই? আমার ফেসবুক অ্যাকাউন্ট ব্যান হয়ে গিয়েছে এবং ইউটিউবের কয়েকটা ভিডিও অলরেডি আমি দেখেছি গ্যাব হয়ে গিয়েছে। ডক্টর ইউনূসের হাম নিয়ে একটা পর্ব করেছিলাম, ইউটিউব দ্রুত এসে সেটাকে বন্ধ করে দিয়েছে। স্যারের বিরুদ্ধে এত কড়া কথা বলা যাবে না, ঠিক আছে, আমরা সফট ভাবে আগামীতে বলবো, কারণ ইতিহাস তাকে নির্ধারণ করে দিয়েছে যে তার বিরুদ্ধে কড়া কথা বলুন না বলুন, সে একটা ফালতু লোক ছিল। প্রিয় দর্শক, চেষ্টা করবো কালকে অন্য কোনো বিষয়ে কথা বলতে। আজকে এই পর্ব এখানেই সমাপ্তি করছি। ওনার সঙ্গে আমাদের ফরেন অফিস খুবই ক্লোজ কন্ট্যাক্টে থাকে, সুতরাং উনি অবশ্যই আলোচনা করতে পারেন, কিন্তু তার সঙ্গে ডিসিশনটার যোগাযোগ নেই। যেটা ঘটেছে সেটা হচ্ছে উনি ডিসিশন নিয়েছেন, এইটা হচ্ছে একদম পরিষ্কার জায়গা। সেকেন্ড হচ্ছে উনি ভারতের সঙ্গে করেছেন কিনা, অফকোর্স করবেন, কারণ উনি ভারতে আছেন, ভারত ওনাকে প্রোটেকশন দিয়ে রেখেছে। কিন্তু এই মুহূর্তে উনি একটা ডিসিশন ওনার জানিয়েছেন, ফার্ম ডিসিশন, যে এর মধ্যে আমি ঢুকবো। এটা কোনো টুপ করে ঢুকে পড়বো অমুক তমুক কথা নয়, ফাঁকা বলেননি, বলেছেন এবং রিপিটেডলি বলেছেন। দেখুন, জিওপলিটিক্সে যখন পাওয়ারফুল নেশনরা ডিল করে, এরা প্রত্যেকেই ইউএস, চায়নাকে যদি আমি সুপার পাওয়ার ধরি, তাহলে তার পরের পাওয়ার ইন্ডিয়া, রাশিয়া এরা আছে।
তো কোনো জিনিস যখন হয় তখন অনেক রকম পসিবিলিটি খোলা থাকে, ব্যাক চ্যানেল হয় সবসময় হতে থাকে এদের ভেতর, এবং সেটাও হতে পারে, পাওয়ার প্লেও হতে পারে। বাংলাদেশ কোনো, এই ভারত কোনো পুচকে দেশ নয়, তার নিজস্ব পাওয়ার আছে, তো তার পাওয়ারও হতে পারে। শেখ হাসিনা কয়েকদিন আগে বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি জানিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরবেন। একই কথা আরেকটু স্পেসিফিক্যালি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানিয়েছেন সাক্ষাৎকারে যে ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন এবং আত্মসমর্পণ করবেন। যে বিষয়ে আপনার কাছে জানতে চাওয়া সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে দায়িত্বশীল অনেকেই অভিযোগ করছেন ভারত সরকার এই মুহূর্তে আর শেখ হাসিনাকে রাখতে চাইছে না, তিনি তাদের গলার কাটা হয়ে আছেন, তাই শেখ হাসিনা বাধ্য হয়ে ভারত থেকে সরে পড়তে চান এবং উপায়হীন হয়ে বাংলাদেশে তিনি ফেরার ঝুঁকি নিতে চাইছেন। আসলে কি এমন কিছু ঘটছে, ভারত সরকার শেখ হাসিনাকে আর রাখতে চাইছে না? আপনি এই বিষয়ে কতটুকু জানেন? নমস্কার মঞ্জুরুল। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ থেকে অনেক কিছুই শোনা যাচ্ছে। কেউ এসে বলছেন, আসিফ নজরুল এসে বললেন উনি চলে আসুন, তাহলে একটা স্টেটমেন্ট দিলেন। শফিকুল আলম, প্রাক্তন যিনি ছিলেন প্রেস সেক্রেটারি, তিনি বলেছেন এটা ভারতের জন্য স্টেটমেন্ট, ভারত দিয়েছে এরকম একটা কিছু। আমি আর পুরো পড়ি না, কারণ পড়লে মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা, তো আরেকটা হচ্ছে যে ভারত আর রাখতে চাইছে না। তো কোনো স্টেটমেন্টের, এবার আপনার প্রশ্ন হচ্ছে ভারত আর রাখতে চাইছে না, তো কোনো স্টেটমেন্টের যদি আমাকে একটা যৌক্তিক কারণ দেখাতে হবে, তো যে ভারত কেন রাখতে চাইছে না, ভারত কি করতে চায়। কি বাংলাদেশকে ভয় পেয়ে গেল, আমেরিকার ভয় রাখতে চাইছে না, তাহলে এতদিন রাখলো কেন? তো অনেকগুলো তো আসবে প্রশ্ন। এই ধরনের কোনো জিনিসই নেই। শেখ হাসিনা যখন 81 সালে গেছিলেন বাংলাদেশে, তখন কি উনি কি ভারত বলেছিল বলে উনি গেছিলেন, নাকি ভারত রাখতে চায়নি আর সেই জন্য উনি চলে গেছিলেন? উনি তো একটা রাজনীতিবিদ দিনের শেষে, আর উনি তো একজন স্বাধীন রাজনীতিবিদ। ওনার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, এবং গত 2 বছরের পরিস্থিতি দেখিয়েছে যে ওনার থাকাতে দেশটা অনেক, মানে আমাদের দিক থেকে দেখলেও, আমি জানি না আপনারা কি বলবেন, কিন্তু আমাদের দিক থেকে দেখলে উনি যতদিন ছিলেন দেশে হয়তো অনেক অসুবিধে ছিল, আমি সেসবের মধ্যে ঢুকছি না, কিন্তু অন্তত দেশটা স্টেবল ছিল। তো দেশের একটা ফরেন পলিসিও স্টেবল ছিল। তো সব মিলিয়ে ভারত হঠাৎ করে কেন আওয়ামী লীগকে বলবে যে তোমরা চলে যাও, তোমরা আর রাখতে পারছি না? শেখ হাসিনাকে বলবে। বাকি আওয়ামী লীগের কথা আমি বলছি না, বাকিদের নিয়ে আমি বা আমার মনে হয় না আমাদের দেশের লোকও বিরাট কিছু চিন্তিত। এখানে আসল লোকটাই হাসিনা। একদম সোজা সাপটা ব্যাপার, হাসিনা কেন এটা করেছেন। 2 বছর হয়েছে বাংলাদেশে সকলে, ইউনূস থেকে বিএনপি অব্দি এসে, আমি অন্তত যতটুকু বুঝতে পারি দূরে বসে, সেটা হচ্ছে যে যে হাসিনাকে এখন, হাসিনার যে মূল্যায়ন, সেটা 2024-এর জুলাই মাসের মূল্যায়নের মতো না। এখন সেই মূল্যায়ন অনেক বদলে গেছে। আর 2025 সালেও আমি যখন গেছিলাম মে মাসে, তখনও দেখেছি মূল্যায়ন বদলে গেছে। সুতরাং ওই ধারাটাতে আরো ইমপ্রুভ করেছে। এখন হাসিনার পরে অনেক লোক আছে, বিশেষত আমেরিকার সঙ্গে বাংলাদেশের চুক্তি, সেটার পর চারিদিকে এই কথাটা অন্তত এসছে, খুব পরিষ্কারভাবেই এসছে যে তাহলে তো উনি ঠিকই বলেছিলেন। সো হাসিনা এখন একটা তার পলিটিক্যাল বিড নিচ্ছেন, এবং বাংলাদেশে আমার এখান থেকে আমি যতটুকু দেখতে পাচ্ছি, উনি এই যে সামান্য একটা ঘোষণা করেছেন, তারপরে বাংলাদেশে একেবারে হুলুস থুলুস বেঁধে গেল। কে বলছে এটা ভারত করিয়েছে, কে বলছে অমুক করিয়েছে, কে বলছে তমুক করিয়েছে। তার মাঝে আমি আপনার পডকাস্ট দেখেছি, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যে বাংলাদেশ তো এতদিন, এটা তো সত্যি, অফিসিয়ালি তো সে বলেছিল যে হাসিনাকে ফেরত দাও, রিপ্যাট্রিয়েট করো। তো এবার যদি
হাসিনা ফেরত আসে, তাহলে বাংলাদেশকে একটা ট্রাভেল পাস ইস্যু করতে হবে। তো বাংলাদেশ সেটা করলেই তো হয়। এই আসল ব্যাপারটা হচ্ছে নিজেদের, হাসিনা এখন ওখানে গিয়ে উপস্থিত হলে বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল টার্ন হবে। তাহলে বাংলাদেশের পলিটিক্সে যে একটা মেজর টার্ন হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে এই আমি সমস্ত আপনার অবান্তর মাঝখানে কথাবার্তা একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি বলছেন যে 2 বছরের মধ্যে বাংলাদেশে শেখ হাসিনার সম্পর্কে মূল্যায়নের দিক থেকে অনেক ধরনের পরিবর্তন এসেছে, ইতিবাচক পরিবর্তন এসেছে। আমি যদি আপনার দেশের কথা সম্পর্কে প্রশ্ন করি, যে তিনি যখন গিয়েছিলেন আহ জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে তাকে আশ্রয় দেওয়ার বা তাকে রাখার বিষয়টি আহ সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই ঐকমত্যের ধারাটা কি এখনো পর্যন্ত আছে, নাকি সেই মূল্যায়নের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন এসেছে? কেউ কেউ বলছেন যে না আর রাখা যাবে না, বা কেউ কেউ দ্বিমত পোষণ করছে, এমন কিছু কি ঘটছে এখানে? একদমই নেই। তার আচ্ছা, আপনি আপনি আমাকে বলুন যে আপনি ভারতীয় খবর সংবাদ মাধ্যমে আপনি এই এই যে হাসিনা এটা বললেন, তার আগে দেখবেন খুব একটা তো কোনো কথাবার্তা নেই হাসিনাকে নিয়ে। হুম হুম। সুতরাং এটা একেবারেই বাজে কথা যে ওনাকে এই রাখতে চাইছে না, ওই রাখতে চাইছে না, এসব কিচ্ছু নেই। আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যারা অভিযোগ করছেন যে এক্ষেত্রে এক অর্থে শেখ হাসিনা যদি বলছেন, সেটা শেখ হাসিনা এবং ভারত সরকারের জয়েন্ট স্টেটমেন্ট, মানে অর্থাৎ ভারত সরকারের সাথে আলোচনা করেই তিনি এই ধরনের কথাবার্তা বলছেন বা তাকে কথাবার্তা বলার সুযোগ দেওয়া হচ্ছে। এই অভিযোগ অনেক পুরনো, এখনো সেই অভিযোগগুলো আনা হচ্ছে। এ- এই বিষয়ে আপনি কি বলবেন? দুটো জিনিস আলাদা। একটা হচ্ছে শেখ হাসিনা কি করতে চান, এবং শেখ হাসিনা ভারত সরকারের সঙ্গে আলোচনা করেছেন কিনা। হুম, আমি জানি না আলোচনা করেছেন কিনা, কিন্তু অবশ্যই ওনার সঙ্গে আমাদের ফরেন অফিস খুবই ক্লোজ কন্ট্যাক্টে থাকে। সুতরাং উনি অবশ্যই আলোচনা করতে পারেন, কিন্তু তার সঙ্গে ডিসিশনটার যোগাযোগ নেই। এক। দুই, যেহেতু এই মুহূর্তে আপনাকে বুঝতে হবে যে জিওপলিটিক্যালি ভারত শেখ হাসিনাকে আমেরিকা আশ্রয় দিত না, এবং আমেরিকার স্নেহধন্য যে জগৎটা আছে তার মধ্যে আপনার কাতার থেকে শুরু করে ওপাশে ইউরোপ, তাহলে সেই সমস্ত জায়গায় হতো না, কারণ আমেরিকা ওনাকে পছন্দ করেন। আমেরিকার যা চাওয়ার ছিল সেটা এই সময়, এই 2 বছরের ভেতর সে পেয়েছে, কিন্তু শেখ হাসিনার সময় পায়নি। তো ফলে আপনার এখন, তাহলে হাসিনাকে যে জায়গা দেওয়া সেটা একটা রিজিওনাল পাওয়ার, সে তার জায়গা পাওয়ার পজিশন থেকে করছে। এটা পরিষ্কার জিওপলিটিক্যাল জায়গা। হাসিনাকে সে দিচ্ছে থাকতে থাকতে দিচ্ছে, মানে হাসিনা সে সময় যেভাবে এসছিলেন এবং তাকে ভারত করেছে ভারতের পুরনো বন্ধু হিসেবে, তাকে ভারত তার জায়গা দিয়েছে। এবার উনি একটা পলিটিক্যাল বিড নিচ্ছেন। যে বিডই নিন, একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে ভারতে থাকাকালীন একটা দেখলাম কেউ একটা স্টেটমেন্ট করেছে যে কি সব বলে, যে এরকম কাপুরুষ, তা কাপুরুষ শব্দটা খাটে না যদিও একজন মহিলার ক্ষেত্রে। তো তিনি বলেছেন যে যার এখনো একটা সামনাসামনি ইন্টারভিউ দিতে পারেনি, পাবলিকলি বেরোয়নি, তার এত সাহস হবে না। প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা যে ভারতে ছিলেন, কেন উনি এরকম টাইট সিকিউরিটিতে আছেন, তার কারণ আছে। শেখ হাসিনার ওপর লাইফ থ্রেট ছিল, ইন্টারন্যাশনাল লাইফ থ্রেট ছিল। আমি বাংলাদেশ থেকে বলছি না শুধু, শেখ হাসিনা জিওপলিটিক্সে একটা বিরাট বড় ব্যারিয়ার হয়ে দাঁড়িয়েছিলেন। ফলে শেখ হাসিনাকে ওপর অনেক কিছু ছিল, এবং শেখ হাসিনার ভারতবর্ষে থাকাকালীন যদি কোথাও কোনো কেশাগ্রটি স্পর্শ হয়ে যেত, তাহলে তার দায় ভারতের ঘাড়ে পড়ে যেত, সেটা আওয়ামী লীগের লোকেরাও দিত। ফলে ভারত তা কার সিকিউরিটি, ওটা শেখ হাসিনা ডিটারমিন করেননি, ওটা ইন্ডিয়া ইম্পোজ করেছে যে তুমি বেরোতে পারবে না এই চৌহদ্দির বাইরে। আপনার মনে থাকতে পারে 75 সালের পরও এই রকম সিকিউরিটিতে রাখা হয়েছিল ওনাদের পরিচয় কেউ জানতো না। সুতরাং এই বিষয়টা উনি কেন বাইরে আসছেন না, এই কারণে আসছেন।
ওনার রাজনৈতিক ডিসিশন, উনি একটা রাজনৈতিক ডিসিশন, সেই ডিসিশনে উনি স্টিক করবেন কিনা বা ওনাকে করতে দেওয়া হবে কিনা, কারণ বাংলাদেশে ঢুকতে দিতে হবে, সেটা পরের প্রশ্ন হবে। কিন্তু এই মুহূর্তে উনি একটা ডিসিশন ওনার জানিয়েছেন, ফার্ম ডিসিশন, যে এর মধ্যে আমি ঢুকবো। এটা কোনো টুপ করে ঢুকে পড়বো অমুক তমুক কথা নয়, ফাঁকা বলেননি, উনি বলেছেন এবং রিপিটেডলি বলেছেন। সুতরাং ইট হ্যাজ ইটস ওন ওয়ার্থ। এটার আপনাকে এখান থেকেই আলোচনাটা শুরু করতে হবে। কিন্তু যেটা বলা হচ্ছে যে তিনি যখন এই ঝুঁকি জানেন এবং সেটি জেনে আসছেন, এর পিছনে ইন্টারন্যাশনাল একটা কানেকশন আছে, এবং ইন্টারন্যাশনাল সেই কানেকশনের জায়গা থেকে বলা হচ্ছে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন ধরনের আন্ডার টেবিল এগ্রিমেন্টে অথবা কোনো হিডেন সমঝোতার পৌঁছেছে, সেই জায়গা থেকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চাইছেন। এমন কোন ইকুয়েশন আপনার কি মনে হয় যে হয়েছে? দেখুন, জিওপলিটিক্সে যখন পাওয়ারফুল নেশনরা ডিল করে, এরা প্রত্যেকেই ইউএস, চায়নাকে যদি আমি সুপার পাওয়ার ধরি, তাহলে তার পরের পাওয়ার ইন্ডিয়া, রাশিয়া, এরা আছে। তো কোনো জিনিস যখন হয় তখন অনেক রকম পসিবিলিটি খোলা থাকে। এই মুহূর্তে কি ঘটেছে বা আদৌ কিছু ঘটেছে কি না, সেটা যতক্ষণ না ঘটছে জানা যাবে না, এক। দুই, এই ঘটাগুলো সবসময় আন্ডার টেবল আন্ডারস্ট্যান্ডিং বলে কিছু নেই, ব্যাক চ্যানেল হয়, সবসময় হতে থাকে এদের ভেতর, এবং সেটাও হতে পারে, পাওয়ার প্লেও হতে পারে। বাংলাদেশ কোনো, এই ভারত কোনো পুঁচকে দেশ নয়, তার নিজস্ব পাওয়ার আছে, তো তার পাওয়ারও হতে পারে। কি হতে পারে সেটা পরে বোঝা যাবে, কিন্তু এই মুহূর্তে আমি ওই আলোচনাটার মধ্যে এখনই ঢুকতে যাব না, কারণ ও কি হলে কি হতো সেটা দেখা যাবে। মানে আপনি দুটো বিষয় নিয়ে এসেছেন, একটা হচ্ছে পাওয়ার প্লে, ভারত তার শক্তিমত্তা প্রদর্শনের জন্য বা একটা ইকুয়েশনের জায়গা থেকে হয়তো শেখ হাসিনা গ্রিন সিগন্যাল দিয়েছে যে ঠিক আছে আপনি এই মুহূর্তে যেতে পারেন বা সময় নিয়ে যেতে পারেন। আরেকটা হচ্ছে যে আন্ডার টেবিল এগ্রিমেন্ট বা হিডেন এগ্রিমেন্ট বা সমঝোতা, যেভাবে বলেন না কেন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে, আপনি দুই সম্ভাবনার কথাই বলছেন। তার মানে কি এটি ধরে নেব যে শেখ হাসিনা যা করছে ভারত সরকারের পরামর্শ নিয়েই করছে? আমি আপনাকে প্রথমেই বলেছি যে শেখ হাসিনার ডিসিশন আর ভারতের সঙ্গে আলোচনা, এই দুটো আলাদা। শেখ হাসিনা ডিসিশন নিয়েছেন। শেখ হাসিনা কোনো বাচ্চা মেয়ে নয় যে ওনাকে ভারত পড়া পড়িয়ে দেবে আর উনি সেইগুলো মুখস্থ বলতে শুরু করবেন। কেমন, যে মহিলা, এটা যারা বলছে তাদের উর্বর মস্তিষ্ক এবং তাদের খাদ্যাভ্যাস সম্পর্কে আমার একটুখানি সন্দেহ থেকে গেল। কারণ যে মহিলা একা থেকে ভারত, চীন, আমেরিকা, রাশিয়া, চারখানা দেশের সঙ্গে করছিলেন, প্রত্যেকটা পাওয়ার, মানে আপনাকে বলে দিতে হবে না আমেরিকা রাশিয়া কি সম্পর্ক, আমেরিকা চীন কি সম্পর্ক, চীন ভারত কি সম্পর্ক, আপনাকে বলে দিতে হবে না। উনি তার মধ্যে ব্যালেন্স করছিলেন চারজনের ভেতর, আর ওদিকে জাপান আছে। এখন উনি সেই ওনাকে ভারত বলে দেবে যে আপনি এখন যান, আর উনি বোচকা বিড়া গুছিয়ে উনি রওনা দেবেন, এই ধরনের কোনো বালখিল্য আলোচনা হয় না। যেটা ঘটেছে সেটা হচ্ছে উনি ডিসিশন নিয়েছেন, এইটা হচ্ছে একদম পরিষ্কার জায়গা। সেকেন্ড হচ্ছে উনি ভারতের সঙ্গে করেছেন কিনা, অফকোর্স করবেন, কারণ উনি ভারতে আছেন, ভারত ওনাকে প্রোটেকশন দিয়ে রেখেছে। এবং আমি যদি মুজিবুর রহমান থেকে দেখি, তাহলে ভারত বারবার বাংলাদেশকে অস্থিতিশীল যাতে না হয় তার চেষ্টা করেছে, মুজিবুর রহমানকে বাঁচাবার চেষ্টা করেছিল এবং শেখ হাসিনাকেও বাঁচাবার চেষ্টা করেছে, সেটা জুলাই থেকেই শুরু। কেমন, তো শেখ হাসিনা তো উড়ে মানে এমনি এমনি আসেননি ভারতে, একটা তো পেছনে নিশ্চয়ই প্রেক্ষিত আছে, এবং সেটা তো আমাদের আর্মি চিফ বলেছিলেন যে তিনি বাংলাদেশের আর্মি চিফের সঙ্গে কমিউনিকেশনে ছিলেন, ব্লো বাই ব্লো। তো সুতরাং উনি যে এসছেন সেটা একটা ইয়ের ভেতর দিয়ে, সিস্টেমিক একটা জায়গায়। এবার উনি যখন যাবেন, অবশ্যই একটা রিজিওনাল, উনি গেলেন, আর ওনাকে যদি ধরুন আজকে যদি এই পসিবিলিটিটা তৈরি হয়, ধরা যাক হাইপোথেটিক্যাল, প্রথমত হচ্ছে বাংলাদেশকে ট্রাভেল পাস দিতে হবে বা ডাক দিতে হবে, তা না হলে উনি ঢুকবেন কি করে? উনি তো আর পালিয়ে পালিয়ে ঢুকবেন না, আর ভারত রাত্রির বেলা গিয়ে ওনাকে ছাতের উপর নামিয়ে দিয়ে আসবে, এরকম কোনো ব্যাপার নেই। একটা নেতা
দেশের সব থেকে সফল প্রধানমন্ত্রী, আপনি অন্তত অর্থনৈতিকভাবে তাকে বলতেই হবে, তিনি যখন ফিরবেন তখন রাস্তা দিয়েই ফিরবেন, দেখা যাবে তাকে। তো তাহলে সেইটা করতে হলে বাংলাদেশকে তাকে এন্ট্রি দিতে হবে। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যদি উনি যে ঢুকবেন আপনি, এবং একগাদা লোক তারা একেবারে সবকিছু বার করে বন্দুক পিস্তল আর যা যা রকমের অস্ত্র আছে হাতে করে দাঁড়িয়ে আছে যে ঢুকলেই কাটবো, যদি এটাই পরিস্থিতিটায় থাকে, তাহলে বাংলাদেশকে, এই শেখ হাসিনাকে ভারত অবশ্যই সেটাতে মানা করবে, যদি এই পরিস্থিতি থাকে। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ কিংবা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব তারা যারা আছেন, কিংবা বিএনপির শীর্ষ নেতৃত্ব, তারা বলছেন যে এটি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে আইনগত প্রক্রিয়ার তাকে ফিরিয়ে আনা হবে। এখন আমি যদি তাদের পক্ষ থেকে প্রশ্ন করি যে কেন প্রত্যর্পণ চুক্তি ফলো করা হচ্ছে না, ভারত কেন সেটি একেবারে অ্যাভয়েড করছে, এবং হয়তো বসে আছে যে ট্রাভেল পাস দেওয়া হবে, মানে শেখ হাসিনার কথা বলছে, সেভাবে তিনি আসবেন, সেটি না হলে কিভাবে আসবেন সেটা অন্য আলোচনা, কিন্তু ভারত কেন প্রত্যর্পণ চুক্তি ফলো করছে না? এগুলো যারা প্রশ্ন তুলছে তারা পরিষ্কারভাবে জিনিসটাকে এড়িয়ে যাচ্ছে। শেখ হাসিনা কি শেখ হাসিনা কি কোনো টেররিস্ট? শেখ হাসিনা কি সাধারণ ক্রিমিনাল? শেখ হাসিনা একটা দেশের প্রধানমন্ত্রী, শেখ হাসিনা একটা একটা ফিগার তার জায়গায়। শেখ হাসিনার ওপর বাংলাদেশে আপনি ইয়ে লাগিয়ে দিয়েছেন, কি নাম, লাইফ সেন্টেন্স, কেমন, ফাঁসির অর্ডার দিয়ে রেখেছেন। সেটি বলা হচ্ছে তিনি সাজাপ্রাপ্ত আসামি, তো সাজাপ্রাপ্ত আসামি ভারতে পালিয়ে রয়েছে। ফাঁসির অর্ডার দিয়ে, ফাঁসির, আপনি যাকে সারা পৃথিবীতে একটা এমনি ঠিক আছে, আপনার সাজাপ্রাপ্ত আসামি তো না হয় হলো, সাজাপ্রাপ্ত আসামি তো আপনার তারেক রহমানও ছিলেন, কেমন। তো বাংলাদেশের সাজা আর না সাজার মধ্যে খুব একটা তফাৎ আছে বলে আমার মনে হয় না। সাজাপ্রাপ্ত আসামি তো ইউনূসও ছিলেন, যদি আমি খুব ভুল না হই, কেমন। তো তাহলে তিনি তো দিব্যি এসে বসে পড়লেন এবং বসার আগের দিন সমস্ত কোর্ট কেসগুলো মিটিয়ে দেওয়া হলো। তো এগুলো এটা বাংলাদেশের বাস্তবতা, এর মধ্যে আমরা নাইবা ঢুকি। কিন্তু উল্টো দিকটা হচ্ছে, আপনি কারোর ওপর মৃত্যুদণ্ড দিলে পৃথিবীর কোনো দেশ, প্রথম কথা, ফেরায় না কাউকে, এক। দুই, আমি আবারও বলছি, শেখ হাসিনা কোনো ক্রিমিনাল নন। সে আপনার দেশে ক্রিমিনাল বলতেই পারে, শেখ হাসিনা ক্রিমিনাল নন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি ভারতে এসেছিলেন, ভারত তাকে থাকতে দিয়েছে। ওই যে প্রত্যর্পণ চুক্তি বলা হচ্ছে, সেই চুক্তিতে পলিটিক্যাল ক্লজেস আছে, সেই ক্লজ দিয়ে উনি যে আমাদের দেশে আছেন আইনত আছে, ভারত যে তাকে প্রোটেকশন দিচ্ছে আইনতই দিচ্ছে, এই জায়গায় কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। ওখানে যে ক্লজটি রয়েছে আপনি সেটিকে মিন করছেন কিনা আমি জানি না। একটা ক্লজ রয়েছে, যদি আশ্রয় দানকারী রাষ্ট্র মনে করে যে আশ্রিত ব্যক্তি তার নিজ রাষ্ট্রে প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে এবং সেই জায়গা থেকে তার লাইফ থ্রেটের মুখে রয়েছে, আশ্রয় দানকারী রাষ্ট্র সেক্ষেত্রে ওই চুক্তি ফলো নাও করতে পারে, ফেরত দিতে নাও পারে। মানে আপনি কি এটিকে মিন করছেন, নাকি আশ্রয়ের ক্ষেত্রে আরো অন্য কোনো ক্লজ রয়েছে? না না, এটা আছেই তো, এটা তো আছেই, অ্যাসাইলাম। আর আপনি যখনই তার উপর মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছেন, মৃত্যুদণ্ড দিলে আপনি দেখুন না পৃথিবীতে কোন দেশ কজনকে, আপনার কোন দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত দিয়েছে। আমি যতদূর আমার যখন খেয়াল পড়ছে, শেখ মুজিবের হত্যাকারীদের একজনের ওপর ডেথ সেন্টেন্স ছিল, কেমন, যিনি কানাডায় বসে আছেন। কানাডা আপনাকে ফেরত দিয়েছে? কানাডাতে তো শেখ মুজিবের হত্যাকারীরা গিয়ে বসেছিল, আরো অন্যান্য জায়গায় ছিল, তারা কোথা থেকে ফেরত এল? সুতরাং প্রত্যর্পণ চুক্তি নিয়ে এত যে কথাগুলো বলা হচ্ছে, সেগুলো খালি ভারত উঠলেই আর শেখ হাসিনা হলেই, আওয়ামী লীগ হলেই এই গাজালাগুলো শুরু হয় তখন। তার মানে ভারত ওই ধরনের প্রত্যর্পণ যে চুক্তি রয়েছে সেটির ধারে কাছেও যাবে না, বা সেটি নিয়ে আলোচনা করা আলোচনাটাই বাতুলতা। এটা কোনো আলোচনারই দরকার নেই। সোজা কথা, বাংলাদেশ যদি হাসিনাকে নিতে চাইছিল, অন্তত অফিসিয়ালি অনেক কথা বলছিল। এখন হাসিনা বলেছেন আমি যাব, বাংলাদেশ বলবে তুমি এসো, হয়ে গেল।
এরপরে যদি উনি না যান তখন অনেক প্রশ্ন আসতে পারে। আজকে গেলে পরে আপনি দেখুন পসিবিলিটি গুলো ভাবুন। জামাত চাইবে যে এই আমাদের 6খানা গেছে না 5খানা গেছে তার একবার প্রতিশোধ নিয়ে নাও, একে শেষ করো, ঝুলিয়ে দাও একেবারে। আচ্ছা, আপনার ইয়ের কি নাম, বিএনপি, দেখুন টেম্পটেশন থাকবে, পলিটিক্যাল ইচ্ছে থাকবে হচ্ছে শেখ হাসিনাকে এলিমিনেট করে দেওয়া, কেমন? তাহলে আর তারপরে আরো অনেক কিছু থাকতে পারে, যে তুমি আমার মাকে করেছিলে, জেলে রেখেছিলে, তোমাকেও এবার করব, অনেক কিছু হতে পারে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে এইটা হচ্ছে একটা দিকে সাইড। উল্টো দিকটা ভেবে দেখুন, শেখ হাসিনাকে আপনি নিয়ে গেলেন, নিয়ে গিয়ে জেলে ফাঁসিতে ঝুলিয়ে দিলেন। আপনার কি মনে হয় তারপর বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় থাকবে? থাকবে না, থাকবে না। এটা সত্যি কথা যে জিয়াউল হক ঝুলিয়েছিলেন ভুট্টোকে, কিন্তু জিয়াউল হক নিজে বাঁচতে পারেননি। কোনো জিনিস এমনি এমনি ঘটে না। এক্স্যাক্টলি। আমার শেষ জিজ্ঞাসা সেটা হচ্ছে যে আহ যেহেতু অভিযোগ করা হচ্ছে যে শেখ হাসিনার কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন ঘটছে না, শেখ হাসিনাও কিন্তু ইন্টারেস্টিংলি সেটি উনি ওই শব্দগুলো কিভাবে আহ উল্লেখ করেছেন আমরা জানি না, তবে এটা সত্য কথা। রয়টার্স এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি একটি জায়গায় বলেছেন আমি ফিরে গেলে তো ভারত বাংলাদেশের সঙ্গেও, মানে ভারত বাংলাদেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ঘটবে। এটি এখন তিনি ব্যঙ্গ করে বলেছেন নাকি বা অন্য কোনো ভাবে বলেছেন, টোনটা ঠিক বুঝতে পারিনি। আহ আপনার কি মনে হয়, যেভাবে বলুন তিনি, যে শেখ হাসিনাকে কেন্দ্র করেই ভারত বাংলাদেশের সম্পর্ক এখনো পর্যন্ত ইউনূস আমলের মতনই অনেকটা রয়ে গেছে, নাকি অন্য আরো অনেক কারণ রয়েছে সম্পর্ক উন্নয়ন মানে প্রত্যাশার জায়গা থেকে না হওয়ার পেছনে? প্রথম কথা হচ্ছে, ভারত বাংলাদেশ সম্পর্ক ইউনূস আমলের থেকে খারাপ হয়েছে, সেটা ওপর থেকে বোঝা যাচ্ছে না। ভারতের ভিসা দেওয়া না দেওয়ার বাইরে এটা দেওয়া হচ্ছে, কিন্তু এর ভেতরকার যে জিনিসগুলো আছে সবকিছুই স্ট্র্যাটেজিতে হচ্ছে, কেন দেওয়া হচ্ছে, কি করা হচ্ছে, কিন্তু ভেতরের যে জায়গা আছে সেখানে কোনো সেখানে আমি তো ভালো কিছু দেখিনি ইউনূস যাওয়ার পরে। দ্বিতীয়ত হচ্ছে, ইউনূসের সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা কেওস, মানে সেই ফেসবুক সরকার চলছিল একটা, দমাদম দমাদম সবাই ফেসবুকে স্টেটমেন্ট দিত সরকারের লোকেরা, সেটা বন্ধ হয়েছে। কিন্তু বিএনপি সরকার ইউনূসের দেখানো রাস্তা থেকে তো সরেনি, উল্টে সেই রাস্তায় আরো বেশি হেঁটেছেন। একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে, পাকিস্তানের ট্রেনিং ইউনূসের আমলে হয়নি, কথা হয়েছিল, বিএনপির সময় হয়েছে অফিসারদের ট্রেনিং। কেমন? ভারত বাংলাদেশ কিন্তু পুরনো চুক্তি আছে এটা নিয়ে, এবং হতো। তো সুতরাং প্রশ্ন হচ্ছে, এটা একেবারে বাজে কথা যে শেখ হাসিনার জন্য ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ হয়েছে, একেবারে বাজে কথা। ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ ভালো এটা দুর্ভাগ্য, এটা কিন্তু আমাদের দিক থেকেও দুর্ভাগ্য, কারণ আমরাও ভেবেছিলাম যে ভারত বাংলাদেশ সম্পর্ক যে সেটা কিন্তু একটা মানে এই যে আওয়ামী লীগ ছাড়া গতি নেই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়, কেমন? সেটা নতুন কিছু আসুক। বিশেষত বিএনপি নির্বাচনে জেতার পর প্রধানমন্ত্রী মোদী যখন তাকে খুব হোল হার্টেডলি ইনভাইট করলেন দেশে আসার জন্য, তখন আমরা কিন্তু এক্সপেক্ট করেছিলাম যে ভারত বাংলাদেশ সম্পর্কটা একটা নতুন দিকে যাক, আমাদের আর ভাবতে হবে না বিএনপি আর এই আওয়ামী লীগ নিয়ে। সেটা কিন্তু হয়নি। তো আপনি কি বলবেন সেটা হয়নি এটা হাসিনার জন্য? ধরুন হাইপোথেটিক্যালি তারেক রহমান আসতেন এবং এখানে একটা বিরাট হইচই হতো, ওনাকে নিয়ে হতোই যদি উনি আসতেন সেই সময়। এখন কি হবে আমি জানি না, হয়তো হবে কিছু, কিন্তু সেটার অন্য এ। তো তাহলে পরে আপনার মনে হয় না যে তাহলে হাসিনার গুরুত্বটা কমে যেত যদি তারেক রহমান সেই জায়গাটা নিয়ে নিতেন? তারেক রহমান হোক, ইউনূস হোক, কেই হোক, যদি আমাদের সম্পর্ক আগের মতনই চলছে, তাহলে তো হাসিনা পলিটিক্যালি ইররিলেভেন্ট হয়ে যেত। কিন্তু এটা বাংলাদেশের যে ডোমেস্টিক পলিটিক্স আছে সেখানে মানে কিছু মনে করবেন না, আমার ধারণা সকালবেলা ঘুম থেকে ওঠার পর ভারত বলে কোনো বড়ি
সকালবেলা কাউকে খাওয়ানো হয় লোকজনকে। আমি তো কেউ দেখি কেউ খায়, সবাই খায় না, এদিকেও ভারত কেউ কেউ ওদিকেও খায় না। ভারত। আমি আপনার সঙ্গে একমত, কেউ কেউ খায় না। রাজনৈতিক ভাবে, মানে আমি এটা রাজনৈতিক ভাবে বলছি, হ্যাঁ, রাজনৈতিক জি। ভাবে এই বড়িটা দেওয়া হয়। এখন সমস্যাটা হচ্ছে যে এই বড়িটা দেওয়ার ফলে শেখ হাসিনা যদি ভারতে থাকে তাহলে ভারত খারাপ, শেখ হাসিনা যদি বাংলাদেশে যেতে চায় তাহলেও ভারত খারাপ। জি। এইটা হচ্ছে এক আজব সমস্যা। তো এটা আমার মনে হয় যে এখান থেকে মানে ভারত শেখ হাসিনার সঙ্গে এই 2 বছরে পরিষ্কার হয়ে গেছে যে হাসিনার সঙ্গে ভারত বাংলাদেশ সম্পর্কের কোনো যোগাযোগ নেই। বাংলাদেশ এখন তার যে ফরেন পলিসি সেটা একটা অদ্ভুত ফরেন পলিসি হয়েছে, সেটা পাকিস্তানের ফরেন পলিসি এককালের। সেটা হচ্ছে যে ভারত যা করবে আমরা উল্টোটা করব। তো এখন এইখানে দাঁড়িয়ে আছে। নরেন্দ্র মোদী ভারতের একটা মসজিদ ভেঙেছে মুসলমানদের ভাষা, যদি এটা আসলে মন্দিরই ছিল। চাপা যতই মারেন কাজ হবে না, ওটা মন্দিরই ছিল। আর বাবর এত ভারত প্রেম, এত ইসলাম প্রেম, বাবরের নামে মসজিদ বাংলাদেশে কে বানিয়েছে? তারা শিয়া ছিল এবং সেটা মন্দিরের উপরে বানিয়েছিল। একটা মসজিদ ভাঙার জন্য মুসলমানেরা 99% মুসলমান নরেন্দ্র মোদীকে ভোট দেয় না, দরকার ভোট দিবে না, কিন্তু দেয় না। কিন্তু যারা তাদের হিন্দুদের ভগবান রামকে গালি দিয়েছে, মানে সনাতনীদের কর সেবকদের উপরে গুলি চালিয়েছে, হিন্দু ধর্মকে ডেঙ্গু বলেছে, ম্যালেরিয়া বলেছে, হিন্দু ধর্মকে ধ্বংস করে দিবে বলেছে, তারপর মনুস্মৃতি, তারপর রামচরিত মানস অর্থাৎ রামায়ণ যারা পুড়ে দিয়েছে তাদেরকে কিন্তু হিন্দুরা ভোট দেয়। কিন্তু ভারতে যদি একটা কোনো নেতা কোরআনের পাতা পড়তে, তো সম্ভবই না, পড়তেই পারে, সাহসী নাই। ভারতের হিন্দুদের তো সাহসী হবে না। তারা ভারতে বসে, রামের দেশে বসে, ভারতবর্ষ ভারতের দেশে বসে, ভারতে বসে ভারতের টুকরো ভেঙে বলবে হিন্দুরাই। তারপর রামচরিত মানুষ জ্বালিয়ে দেবে, মনুস্মৃতি জ্বালিয়ে দেবে মনুর দেশে। তাদের কি মুরদ হবে? একটা কল্পনাই করতে পারে না কোনোদিন যে কোরআনের পাতা জ্বালিয়ে দেবে বা তার বিরোধিতা করবে। তাহলে বুঝতে পারছেন তো? কারণ জানে জান থাকবে না। কারণ শুধুমাত্র একজন বিজেপির নেত্রী শুধু বলেছিলেন যে হজরত মোহাম্মদ এত সালে, এত বছর, 5 বছরে 6 বছরে মেয়ের বিয়ে করছে, 9 বছরে তার সাথে ইন্টারকোর্স করেছে। এর জন্যই তাকে তার চাকরি গেছে, মানে তার মন্ত্রিত্ব নেতৃত্ব গেছে। এই কারণে মানুষও মারা গেছে কয়েকজন। নূপুর শর্মা মনে আছে তো আপনাদের? এতটুকু যা মোল্লারা সারাদিন বলে সব মুসলমান জানে, কিন্তু এটা রিপিট করার কারণে তার এই অবস্থা। তাহলে কোরআন তো, হাদিস পড়ার তো তাদের সাহিত্য ভারতের কারোরই নেই। কিন্তু তারা কিন্তু বেদ কিছু না, বেদ কোনো ধর্মগ্রন্থই না। আরো মজার বিষয়, ভারতের হিন্দুরা বলে, দেখেন হিন্দুরা কিভাবে হিন্দুর শত্রু হয়, হিন্দুরা কিভাবে হিন্দুর বন্ধু হয় না। আমি ব্যক্তি পর্যায়ে পরে যাই, আগে ধর্মীয় পর্যায়ে থাকি। বেদের বয়স বলা হয় 1500 বছর। এটা হাস্যকর এসছে আর কি, বেদের বয়স নাকি 1500 বছর। কে বলেছে এটা? ব্রিটিশ একজন লেখক, ব্রিটিশ একজন ম্যাক্স মুলার নাকি পোলার এরকম নাম, তিনি বলেছিলেন। আর নাকি কেউ যেন বলেছেন ভারতবর্ষের হিন্দুরা সেই রেফারেন্স দেয়, অথচ বেদের বয়স হাজার হাজার বছর, কয়েক হাজার বছর। কিন্তু তারা কি বলতেছে? মাত্র 1500 বছর। এটা মেনে নিয়েছে হিন্দুরা। তাহলে হিন্দুর শত্রু নয় কি? আর দেখবেন এদের পূজা পার্বণ পদ্ধতি নিয়ে নিজেদের মধ্যে বহু বিভেদ আছে, বর্ণবাদ নিয়ে বহু বিভেদ আছে, কাস্ট প্রথা নিয়ে বহু বিভেদ আছে, কাস্ট নিয়ে বিরোধ আছে। যা মুসলমানরা বিরোধ করে না তা না, শিয়া সুন্নি বিরোধ আছে, বেরেলবি তারপর দেওবন্দি তাদের মধ্যে বিরোধ আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু যখন তারা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, বিজেপির তারা সবাই হয়ে যায়। কিন্তু হিন্দুরা কিন্তু এক হবে না, সারা পৃথিবীতে দূরের কথা, ভারতের হিন্দুরা এক হবে না। আমি শুধু এক জায়গায় লিখেছিলাম যে মহাভারত নামে একটা ব্যাংক থাকা দরকার। অনেক হিন্দু আমার সমালোচনা করছে, যারা আমাকে চিনে না বা জানে তারাও করছে। আর যারা চেনে তারাও আমার ওইখানে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে লিখেছে মহাভারত ব্যাংক দরকার নেই। বুঝতে পারছেন তো? আমি মুসলিম পরিবার থেকে এসে বলছি যে একটা মহাভারত নামে ব্যাংক থাকলে সমস্যা কি? আমার পরিচিত হিন্দুরাই লিখছে না, এটার দরকার নেই। এখন বুঝতে পারছেন তো? হিন্দুর শত্রুকে মুসলমান না। আর লেখকেরও বইটা পড়বেন, এটা নিয়ে আরো কয়েক পর্ব আমি বই নিয়ে আলোচনা করব, কোনো সন্দেহ নেই। আরেকটু উদাহরণ দিই, শেষ উদাহরণটা মনে আছে তো? মানে এটার আগে যে বেদ পড়লো, ভগবানের গালি দিল, রামায়ণ পড়লো, মনুসংহিতা পড়লো, মনুস্মৃতি পড়লো, হিন্দুকে ধ্বংস করে দিবে বললে, হিন্দু ধর্মকে ধ্বংস করবে,
ডেঙ্গু ম্যালেরিয়া বলল, সেই দলকে কিন্তু হিন্দুরা ভোট দিতে ভুল করে না। কিন্তু মুসলমানেরা একটা মসজিদ ভেঙেছে, তাদের ধারণা যেটা ভেঙেছে কে? নরেন্দ্র মোদী। তাদের ধারণা বিজেপি ভাঙাইছে, তার জন্য তা মুসলমানরা 99% মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না। বুঝতে পারলেন তো হিন্দু আর মুসলমানের পার্থক্য? মুসলমানদের মধ্যে বহু বিরোধ আছে, কিন্তু বিজেপির প্রশ্নে তারা এক, তারা কিন্তু এখানে ঐক্যবদ্ধ হয়ে যায়। সারা পৃথিবীর মুসলমান, শিয়া বলেন, সুন্নি বলেন, ইসলাম ধর্মের বলে তারা 72 ফেরকা। আমি একদিন খুঁজে দেখেছি প্রায় 100-র উপরে ফেরকা আছে। কিন্তু যখনই আপনি এমনকি যে কাদিয়ানি মুসলমান বলেন না, যখন মারামারি লাগবে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যাবে। এই কাদিয়ানিদের কিন্তু কাফের বলে, যেটাকে আপনারা আহমেদী মুসলমান বলেন। শিয়াদেরও কিন্তু কাফের বলে, কিন্তু যখনই মারামারি লাগবে তখন কিন্তু এক হয়ে যায়, নিজেরা যতই মরুক আর মারুক। এই কাদিয়ানিরা কিন্তু ভারতবর্ষ ভাঙার জন্য সবচেয়ে বেশি পয়সা দিয়েছিল কাদিয়ানিরা, কিন্তু ওই কাদিয়ানিরা এখন পাকিস্তান থেকে পলায় এখন ভারতে এসে থাকে। পৃথিবীতে একমাত্র ভারতবর্ষ যেখানে কাদিয়ানি বা আহমেদিয়া মুসলমানেরা নিরাপদ। এছাড়া যে কোনো মুসলিম রাষ্ট্রে যাবে মার খাবে, যে কোনো মুসলিম, আর অন্যান্য দেশে তো ঢুকতেই পারবে না, ফাঁসি দিয়ে দিবে। ভারত হলো একমাত্র জায়গা যেখানে নিরাপদে থাকে। তারপরে দেখবেন যখনই বলবে যে বিজেপির ভোট দিব না, এক হয়ে যাবে। আপনি দেখেন না শিয়া মুসলমানদের, তারা বলে খোমেনি হামারে রাহাবার, হাম উসকে লিয়ে ইয়ে করেঙ্গে ও করেঙ্গে, মোদি কোন হ্যাঁ, এইসব এটা বলে প্রকাশ্য। বাংলাদেশে বা পাকিস্তানে কেউ বলতে পারবে ইমরান খান কোন হ্যাঁ, নওয়াজ শরীফ কোন হ্যাঁ, হামারা রাহাবার মোদি হ্যাঁ? বা পাকিস্তানে বা ভারতে বাংলাদেশে বলতে পারবে যে মোদি হামারা রাহাবার হ্যাঁ, অমিত শাহ মেরে রাহাবার হ্যাঁ, তারেক রহমান কোন হ্যাঁ? এটা বলতে পারবে, বলে জান থাকবে তার। এখন বুঝতে পারছেন তো পার্থক্যটা কোথায়? আচ্ছা, ওটা গেলে এবার হিন্দুর মধ্যেই আসি, হিন্দুরা কি করে। প্রথমত তারা কমিটি নিয়ে ঝগড়া বিবাদ করে। বাংলাদেশে এটা আপনারা দেখেছেন, এটা ভারতে আছে। কমিটি নিয়ে নিজেরা দেখবেন ঝগড়া, এবং ওই ঝগড়া কিন্তু ব্যক্তিগত থেকে এমন পর্যায়ে চলে যায় সারাটা জীবন বিরোধিতা করে। আমি অন্তত 20টা মন্দির কমিটির লোকের কথা জানি, আমি সরি বন্ধুরা রাগ করো না, আমি অন্তত 20টা কমিটির জানি বাংলাদেশে হিন্দু মন্দিরে, বেশি না 20টার কথা বলতেছি, আমি নাম ধরে ধরে বলে দিতে পারবো। তাদের বিরোধ এখন কোথায় জানেন? ব্যক্তিগত থেকে পারিবারিক পর্যায়ে চলে গেছে। মানে তারা মুসলমানের সাথে বৈশা গরুর মাংস খাইতে রাজি আছে, কিন্তু তারা তাদের ওই বিরোধী গ্রুপ, মানে যে কমিটিতে স্থান পানে তার সাথে বসে সে প্রসাদও খাবে না। এইরকম বাংলাদেশে 20টা অন্তত কমিটির খবর আমি জানি, এবং ওই 20টা কমিটির মধ্যে 1 গ্রুপ না, 2 গ্রুপ, 3 গ্রুপ, 4 গ্রুপ, ভয়াবহ রূপ। এটা বাংলাদেশের হিন্দুদের কথা বললাম। আর ভারতে হইলো তুই হইলি যাদব, তুই হইলি অমক তমক, তুই ব্রাহ্মণ, তুই ক্ষত্রিয়, তুই উত্তরপ্রদেশে থাকস, তুই বাংলা অঞ্চলে থাকস, তুই তামিল। তারা এত ভাগে বিভক্ত। মুসলমানরা কিন্তু কে বাঙালি, কে গুজরাটি, কে তামিল, কে তেলেগু, কে হায়দ্রাবাদ থাকে, কে কাশ্মীর থাকে, কে বাংলাদেশে থাকে, কে ঢাকায় থাকে, এটা ডাজন্ট ম্যাটার। সারা পৃথিবীতে মুসলমান যেখানে থাকুক সব এক। কিন্তু আপনি হিন্দুদের ঐক্যবদ্ধ, আপনি সাউথের হিন্দুদের দেখবেন উত্তরের সাথে মিলে না, উত্তরের সাথে দেখবেন সাউথের মিলে না, মানে দক্ষিণের মিলে না। আপনি দেখবেন মিলে না। আমি নিজে দায়িত্ব নিয়ে বললাম এগুলো। আমি ভারতের 17টা প্রদেশ ঘুরেছি এবং প্রত্যেকের সাথে কথা বলেছি। আমার সাথে উত্তরের লোকজন কথা বলে নাই কেন জানেন? প্রথমে ভাবতো যে আমি তামিল হিন্দু মনে করতাম, আমার সাথে কথা বলতো না। আপনি জানেন উত্তরের লোকেরা আমাকে দেখে কেমন যেন করতো, অদ্ভুত ব্যাপার। তাদের আচরণ একটু ভিন্ন ভিন্ন পেয়েছি আমি। পরে যখন জেনেছে বাঙালি আশ্চর্য হয়ে গেছে, এবং মুসলিম পরিবার থেকে আমি হিন্দু নই এটা জেনে তখন বিস্মিত, তখন কিন্তু আমার পাশে স্বাভাবিক আলোচনা, অদ্ভুত ব্যাপার, তখন আমার সাথে স্বাভাবিক। উত্তর প্রদেশের মুসলমান যখন শুনছে যে আমি বাংলাদেশি এবং মুসলিম পরিবার থেকে আসি, তখন আমার সাথে স্বাভাবিক